জওয়াহরলাল নেহরু একটা কথা বলতেন তখন, যে ভারতবর্ষে কারখানাগুলো এগুলো হচ্ছে আধুনিক মন্দির। আপনারা জোটে এলেন না কেন? সিপিএম এবং সিপিআইএমএল এর কর্মী বাহিনীর মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। ধর্ম, মন্দির, মসজিদ, পুজো পার্বণ এগুলো আলাদা। এগুলোর জন্য মানুষের নিজের জীবন আছে, পাড়া আছে, ক্লাব আছে, সংগঠন আছে, ট্রাস্ট আছে, যথেষ্ট। তার জন্য কোনো সরকারের প্রয়োজন পড়ে না, তার জন্য কোনো পার্টির প্রয়োজন। নমস্কার, আমি সুভাষিস। আমার সামনে যিনি আছেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর দা, রাই বাংলা আপনাকে স্বাগত। এই মুহূর্তে সারা ভারতবর্ষে 5টি রাজ্যে নির্বাচন চলছে, বিধানসভা নির্বাচন। তার মধ্যে পশ্চিমবঙ্গ কি কোথাও আলাদাভাবে? অবশ্যই, মানে 5টার মধ্যে ধরুন নির্বাচন হয়ে গেছে কেরালাতে, আসামে এবং পন্ডিচেরি। পশ্চিমবাংলার দ্বিতীয় দফা 29 তারিখ। তো এই 5টার মধ্যে সব জায়গাতে একটা কমন ফ্যাক্টর ছিল, এবার নির্বাচনের আগে এসআইআর সব জায়গাতে। কিন্তু সেই এসআইআর এর যে বিভৎস চেহারাটা আমরা পশ্চিমবাংলায় দেখি, যেখানে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হবে, ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হবে। সে ট্রাইব্যুনাল কখন কাজ করবে, কবে শুনবে না শুনবে কোনো ঠিক নেই। এবং সুপ্রিম কোর্টও এই প্রথম দেখলাম যেখানে প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার। ভোটের অধিকার মানে কি? প্রত্যেকটা নির্বাচনে সেই ভোট অধিকার প্রয়োগ করার অধিকার। সেখানে সুপ্রিম কোর্ট বললো ঠিক আছে, এবার যারা নাই করতে পারবো। তো যেখানে লক্ষ লক্ষ মানুষকে ভোট দান থেকে বঞ্চিত করে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করে নির্বাচন, এরকম নির্বাচন তো ভারতবর্ষে আগে কোথাও হয়নি, পশ্চিমবাংলাতেও আগে। এই ঠিক নির্বাচনের মুখে মনে হচ্ছে রাজ্যটা একটা সামরিক ছাউনিতে পরিবর্তন হয়ে গেছে। এত সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স, তাদের গাড়িতে আসানসোলে দেখছি মানুষ চাপা পড়ে মারা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ চলছে পশ্চিমবঙ্গে। ঠিক নির্বাচনের আগে একটা সংসদের অধিবেশন হয়ে গেল, এবং নির্বাচন মানে হচ্ছে কেন্দ্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এখানকার প্রতিরক্ষা মন্ত্রী, সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। এমন একটা বিজেপি এবারে মরিয়া ভাবে বাংলা দখল করতে হবে। মানে এটা কিন্তু পশ্চিমবাংলার জন্য নতুন, এটা ভারতবর্ষের জন্য একটা আলাদা ব্যাপার। এই ছবিটা কেরালায় ছিল না, এই ছবিটা তামিলনাড়ুতে ছিল না। আসামেও একটা ব্যাপার যেটা নির্বাচনে যেটা হয়েছে সেটা মারাত্মক, সেটা হচ্ছে ডিলিমিটেশন করে দেওয়া হয়েছে কনস্টিটিউয়েন্সি। এবং আমরা সবাই জানি যে সংসদের যে বিশেষ অধিবেশনটা ছিল সেখানে বিজেপির একটা চক্রান্ত ছিল যে মহিলা সংরক্ষণের ব্যাপারটাকে সামনে রেখে তার আড়ালে তারা এই পরিসীমানের একটা আইন পাশ করে নিতে চাই। সেটা যদি পাস হয়ে যেত তাহলে আপাতত একটা ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনে গোটা দেশ এই মুহূর্তে নাজেহাল অবস্থা। তার উপরে যদি ওই ডিলিমিটেশন কমিশনটা বিজেপির হাতে গিয়ে পড়তো, তাহলে ডিলিমিটেশন কমিশন, অনেকে মনে করে ডিলিমিটেশন কমিশন এটুকুই করে যে হয়তো কিছু দুটো সিট বাড়িয়ে দেবে। পশ্চিমবাংলায় 42 জন এমপি আছে, হয়তো সেটা 48 হয়ে যাবে কি 50 হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। 42 থেকে 48 হবে কি 50 হবে সেটা একটা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র, তার যে মানচিত্র, তার যে সীমানা, সেটা পুনর্নির্ধারিত হবে। এবং দ্বিতীয় যেটা মারাত্মক বিপদ একটা ছিল, সেই বিপদটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষে 19 জন ইউনিয়ন টেরিটরি থেকে নির্বাচিত সাংসদ আছে। এই সংখ্যাটা ওরা 35 করে দিতে চায়। তার মানে হচ্ছে আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে ঠিক কাশ্মীরের কায়দায় তাকে রাজ্য থেকে কেন্দ্রীয় শাসিত এলাকায় পরিবর্তন করা হবে, রাজ্যগুলোকে টুকরো করা হবে, বিহারকেও করা হবে, পশ্চিমবাংলাকেও করা হবে। এই ধরনের একটা বিপজ্জনক চক্রান্ত, সেই চক্রান্তের মুখে দাঁড়িয়ে পশ্চিমবাংলা নির্বাচনটা হচ্ছে, এটা অবশ্যই আলাদা। পশ্চিমবঙ্গের এই যে বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে যে জোট, আপনারা তো জোটে আসেননি, একটা আসন সমঝোতায় এসছেন, এটা আপনাদের বোধহয় পরিষ্কার করা আছে। আপনারা জোটে এলেন না কেন? না, জোট বলতে আপাতত এটাই জোট। এটাই জোট আপাতত নির্বাচনে আসন বোঝাপড়াটাও এটাও এক ধরনের জোট, বৃহত্তর বাম জোট। আমার যেটা মনে হয় যে পশ্চিমবাংলায় যেটা সবাই চাইছে, বামপন্থীরা খুব দুর্বল হয়ে গেছে, সেই দুর্বল জায়গা থেকে কাটিয়ে উঠে, দুর্বলতা কাটিয়ে উঠে বামপন্থীরা আবার শক্তি বৃদ্ধি করুক, বামপন্থীদের শক্তিটা বাড়ুক। আর বামপন্থীদের শক্তিটা বাড়লে তাহলে রাজনীতির কথাবার্তাগুলো পাল্টাবে, রাজনীতির এজেন্ডাটা পাল্টাবে, মানুষের অধিকার নিয়ে কথা হবে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এই গণতন্ত্র নিয়ে, এগুলো নিয়ে কথা হবে। এটা আমরা পশ্চিমবাংলায় চাই। সেই জন্য মানুষ চায় যে বামপন্থীরা ঐক্যটা বাড়ুক। এই ঐক্যের, বৃহত্তর ঐক্যের দিকে এবারের নির্বাচনটা আমি মনে করি একটা প্রথম একটা স্বাগত একটা পদক্ষেপ। আমরা একটা পা বাড়িয়েছি, সিপিএম এর বন্ধুরাও বাড়িয়েছেন সবাই মিলে। তো আমরা ঠিক আছে, এটা হচ্ছে এই নির্বাচনে আমরা একসাথে শুরু করলাম আগে চলা। ফলে অতীতের অনেক কিছু ব্যাপার আছে, অনেক বিতর্ক আছে, অনেক রকমের ভুল বোঝাবুঝি আছে। আপাতত সেগুলোকে সরিয়ে রেখে বর্তমান এবং আগামী দিনের ভবিষ্যৎ, এটা গোটা ভারতবর্ষের জন্য অত্যন্ত জটিল,
পশ্চিমবাংলার জন্য অত্যন্ত কঠিন সময় আসতে চলেছে। তো সেই কঠিন সময়ে বামপন্থীরা যাতে পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক একটা ঐক্য এবং একটা দৃঢ় সংকল্প নিয়ে এগোতে পারে, আমার মনে হয় এবারের নির্বাচন তার একটা সূচনা ঘটালো। সেই সূচনা যেটা হয়েছে আমার মনে হয় এটা খারাপ না। আমরা 10টা আসনে লড়ছি, তার মধ্যেও শেষ শুনলাম যে 8টা আসনে বামফ্রন্ট আমাদের সমর্থন দিচ্ছে, 2টো আসনে দিচ্ছে না। এই সেটা পরের কথা। তো আমরা যেটুকু দেখছি নির্বাচনে সব জায়গায় সবাই মিলে বেশ আমি গতকাল তো রাসবিহারী সভায় ছিলাম, গতকাল আমি মানিকতলাতে একটা সভায় ছিলাম, আজকে বড়নগরে একটা সভায় যাব। সিপিএম এবং সিপিআইএমএল এর কর্মী বাহিনীর মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হচ্ছে। আমার এটা খুব প্রয়োজন, সময়ের দাবি আজকে হোক পশ্চিমবাংলায়। আপনি বললেন 10টা আসনের মধ্যে 8টায় সমঝোতা হয়েছে, 2টোই হয়নি। একটা নম্বর হচ্ছে বহরমপুর, কি বহরমপুর এবং ভরতপুর। পরে গিয়ে দেখলাম যে বামফ্রন্টের লাস্ট সার্কুলারে 8 ছিল, সেটা যদি পরে বহরমপুরে যদি করে থাকেন ভালো কথা। দ্বিতীয় কথা, এই যে এসআইআর বললেন, এই এসআইআর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য রাজ্যের তুলনাটা কোথায়? তুলনাটা কয়েকটা জায়গায়, একটা হচ্ছে ধরুন বিহারেও আমরা দেখলাম এসআইআর এ নাম কাটা গেছে, এখানেও নাম কাটা গেছে। এটা হচ্ছে কমন দিক। নাম কাটার ক্ষেত্রে যেটা ইলেকশন কমিশনের যেটা ঘোষিত তাদের যে যুক্তি, সেই যুক্তিটা হচ্ছে যে অনেক মানুষ হয়তো মারা গেছেন, তার নামটা যেন না থাকে। অনেকে হয়তো স্থায়ীভাবে যেখানকার ভোটার ছিলেন সেখান থেকে অন্য জায়গায় চলে গেছেন, তাদের নামটা যেন যায়। অনেকের নাম হয়তো এখানেও আছে, অন্য জায়গায় তো আছে, 2-3টে জায়গায় নাম আছে। তো 2-3টে জায়গায় যাতে কারোর নাম না থাকে, একটা জায়গাতেই কোথাও থাকে। তো এইগুলো হচ্ছে যুক্তি। এই যুক্তিগুলো অকাট্য, এই যুক্তি নিয়ে কারোর কোনো মত পার্থক্য নেই। কিন্তু এই যেটা যুক্তি, এই যুক্তিটার জন্য এসআইআর করার কোনো দরকার হয় না। এটা বছর বছর হওয়া উচিত। প্রতি বছর, বিশেষ করে প্রত্যেকটা নির্বাচনের আগে এগুলো সংশোধন করে দেওয়া উচিত। যেটা ওরা অঘোষিত ভাবে বলেন, পশ্চিমবাংলাতে খুব বেশি বলেছেন যে এখানে নাকি 1 কোটির উপরে বাংলাদেশি, এখানে নাকি 1 কোটির উপরে রোহিঙ্গা আছে, মায়ানমার থেকে চলে আসা, তাদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআর। কিন্তু যেটা চোখে পড়ছে, বাংলাদেশি তো কাউকে চিহ্নিত করতে পারেননি, এখানে রোহিঙ্গাও কাউকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু পশ্চিমবাংলায় যে প্রথমে 58 লক্ষ নাম বাদ গেল, তারপরে 1 কোটির উপর মানুষকে নোটিশ দেওয়া হলো যে আপনারা এসে হিয়ারিং এ সেখানে আপনাদের নিজেদের ডকুমেন্ট দেখান। এটা পশ্চিমবাংলার নতুন, এটা বিহারে ছিল না, এটা বাংলায়। এরপরে যেটা করা হলো, তারা যখন সমস্ত ডকুমেন্ট দেখালেন, তারপরে বেশ কিছু মানুষকে বলে দেওয়া হলো যে সরকার নাকি সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছে। এই পুরো ব্যাপারটাই নতুন, বাংলার আগে অন্য কোথাও এই কথাটা কেউ শোনেনি। এই যে শব্দবন্ধ, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনার নামের বানানটা মিলছে না, বয়সটা ঠিক মিলছে না, এটা মিলছে না, ওটা মিলছে না, সেটা আমরা সবাই জানি। আধার কার্ড থেকে শুরু করে সব জায়গায় এত ভুল ত্রুটি থাকে, এগুলো খুব স্বাভাবিক এই ধরনের ভুল ত্রুটিগুলো। কিন্তু সেটাকে একটা ডিসক্রিপেন্সি বলে এরপরে একের পর এক নতুন নতুন চমক হচ্ছে। এরপরে দেখা গেল মানুষকে বলে দেওয়া হলো যে আপনি ট্রাইব্যুনালে আপনার এটা নিয়ে বিবেচনা হবে। সেই ট্রাইব্যুনালের কাছে, ট্রাইব্যুনাল কোথায়, ট্রাইব্যুনাল এখন কাজ করছে কিনা খুঁজেই পাচ্ছে না। তো এটা হলো সব মিলে যেটা বোঝা যাচ্ছে, আসামে যে এনআরসিটা হয়েছিল, সেই এনআরসিটাই অন্য নামে ঘুরিয়ে পশ্চিমবাংলায় এসআইআর এর মাধ্যমে চালু করে দেওয়া হলো। আসামে এনআরসি করতে 6 বছর লেগেছিল। সুপ্রিম কোর্টের তদারকিতে সেখানে 2 রাউন্ডে এনআরসি প্রক্রিয়া চলেছিল, এবং এখনো সেখানকার এনআরসির যে ফাইনাল ফিগারটা আছে সেটা আসাম সরকার মানে না, বিজেপি সেটাকে মানে না। 20 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। 20 লক্ষের মধ্যে যেটা আমি শুনি যে 12 লক্ষ 13 লক্ষ সেখানে হিন্দু, 6-7 লক্ষ লোক সেখানে মুসলিম জনগণ। ফলে এটা ওদের পছন্দ নয়। ওরা মনে করেছিলেন যে 20 লক্ষের মধ্যে 18 লক্ষ মুসলমানের নাম কাটা যাবে। পশ্চিমবাংলাতেও যে নামগুলো কাটা গেছে, এখানে হিন্দু মুসলিম দুজনেই নাম আছে। পরবর্তীতে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কাটা হয়েছে, ট্রাইব্যুনালে যাদেরকে পাঠানো হয়েছে তার অধিকাংশ মুসলিম, তারা একটা বড় সংখ্যক মুসলিম, কিন্তু তার আগে একটা বড় সংখ্যা হিন্দু নামও কাটা গেছে। সবটা মিলিয়ে প্রায় ধরুন 2/3 হিন্দু এবং 1/3 মুসলিম জনগণের নাম এখানে কাটা গেছে। এই যে নামটা যাদের কাটা গেল, তারা কিন্তু বৈধ ভোটার। এরা কিন্তু, এদের সম্পর্কে কেউ বলতে পারবে না যে এরা বেঁচে নেই, এরা বেঁচে আছে। এরা ভোট দিয়েছেন, 2024 লোকসভায় ভোট দিয়েছেন। সেই ভোটে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এবার সেই ভোটারকে বলা হচ্ছে যে তোমার নামে গন্ডগোল আছে, ডিসক্রিপেন্সি আছে। তাহলে এই যে বিরাট মাত্রায় মানুষের ভোট কেড়ে নেওয়া, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, বৈধ ভোটার, বেঁচে থাকা জীবন্ত ভোটার, পশ্চিমবাংলার ভোটার, তাদের নাম কাটা হলো, এটা বড় ব্যাপার।
এবং এর থেকেও যে বড় বিপদ যেটা অপেক্ষা করে আছে সেটা হচ্ছে, অনেকে মনে করছে যে এটা সবকিছু নির্বাচনের জন্য হচ্ছে, এবং আজকাল লোকে মনে করছে এটা করে যদি বিজেপি ক্ষমতায় যদি চলে আসে তাহলে ক্ষমতার জন্য তো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, হ্যাঁ, প্রেমে এবং যুদ্ধে সবকিছু চলতে পারে, তো ক্ষমতার লড়াইও সেখানে সবকিছু চলতে পারে। তো ব্যাপারটা কিন্তু শুধু ক্ষমতার লড়াই নয়। যে মানুষটা এবারে ভোট দিতে পারলেন না, সুপ্রিম কোর্ট বলেছে তাতে কি আছে, আগামীবার আবার পারবেন, আগামীবার পারবেন তার কোনো গ্যারান্টি নেই। যে মানুষটা কিন্তু ভোট দিতে পারলেন না, বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারে যারা ভোট দিতে পারেননি, বিহারে এখন বিজেপি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন ভোটটা তো একটা শুরু, এবার তাদের রেশন কার্ডটা কেটে নাও, এবার তার ড্রাইভিং লাইসেন্সটা কেটে নাও, এবার তাদেরকে পদে পদে আমরা হয়রান করব, পদে পদে সেই মানুষগুলোকে বলবো যে তোমরা ভারতবর্ষের বৈধ নাগরিক নও। তার মানেটা হচ্ছে এসআইআর এর মাধ্যমে গোটা দেশ জুড়ে হয়তো সংখ্যাটা কয়েক কোটি দাঁড়াবে, কয়েক কোটি মানুষ, তারা এদেশেরই মানুষ, সেই মানুষকে বলে দেওয়া হবে তোমরা বৈধ নাগরিক নও। তার মানে তাদেরকে সবসময় লুকিয়ে থাকতে হবে, পালিয়ে থাকতে হবে, তার কাছে কোনো বৈধ অধিকার থাকবে না, এবং এই ধরনের মানুষগুলোকে আরো বেশি শোষণ করা হবে। আমাদের পরিযায়ী শ্রমিক, সে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে 10,000 টাকা কোনো রকম কাজ করেন, তাদের কত রকম অত্যাচার অপমান সহ্য করতে হয়, বা কখনো বাংলা ভাষায় কথা বলার জন্য। এখন আমরা দেখছি নয়ডাতে ধরুন তারা যখন ন্যূনতম মজুরিটা বাড়ানোর জন্য আন্দোলন করেছেন, সেই আন্দোলনের উপরে বিরাট ভাবে লাঠি চলছে, তাদেরকে জেলে পড়া হচ্ছে। কিন্তু কাল যখন তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠবে যে তুমি শুধু শ্রমিক না, তুমি এদেশের নাগরিক কিনা তার কোনো ঠিকানা নেই, তাহলে বুঝে নিন যে সেই মানুষগুলোকে কিভাবে তাদেরকে অত্যাচার করা হবে। আমি যদি এখানে এই যে আপনি বলছেন একদিকে কিছু মানুষ, কয়েক কোটি মানুষকে বিজেপির বা আরএসএস যাই বলি, বিজেপির এখানে লাভ কোথায়, কেন করবে এটা, তার কি এজেন্ডা? তার লাভটা তো এটাই, তারা তো ধরেই নিয়েছে, দেখুন বিজেপির এজেন্ডাটা হচ্ছে যে ভারতবর্ষে যেটা স্থায়ীভাবে যদি ক্ষমতা দখল করতে হয় তাহলে কি কি করতে হবে। তাহলে একটা হচ্ছে ভোটার লিস্ট, এমন করে ভোটার লিস্ট তৈরি করো যাতে যে মানুষগুলো সন্দেহজনক, যে মানুষরা বিজেপিকে হয়তো কোনোদিনই ভোট দেবে না, তাহলে এমন ভোটারদেরকে গোড়াতেই কেটে দাও, ছেঁটে দাও, যাতে তাদের ভোট দেওয়ার অধিকারটাই না থাকে। ফলে দেখবেন এই যে বিজেপি যে সমস্ত মানুষকে টার্গেট করা হচ্ছে পশ্চিম বাংলায়, তাদের অধিকাংশই বিজেপির চোখে তারা সন্দেহজনক মানুষ, তারা বিজেপিকে হয়তো ভোট দেন না। নাম্বার টু, যে এই যে কনস্টিটুয়েন্সি গুলোকে এমন করে ম্যাপটা তৈরি করো, তাহলে একটা এলাকায় যদি 50,000 বিজেপি বিরোধী ভোটার থাকে, কি 1 লক্ষ বিজেপি বিরোধী ভোটার থাকে, সেই 1 লক্ষটাকে 2-3টে বিধানসভায় ছড়িয়ে দাও, যাতে সেই ভোটের আর কোনো ওজন না থাকে। থাকবে সে মানুষগুলো হয়তো ভোট দিতে পারবে, কিন্তু একটা জায়গায় 1 লক্ষ মানুষ একত্রিত হয়ে ভোট দিচ্ছে, সেই ভোটের যে ইম্প্যাক্ট হবে, সেই ভোটের যে ওজন, সেই ওজনটা কমে যাবে যদি সে 1 লক্ষটাকে আমি 3টে জায়গায় ভাগ করে দিতে পারি। তাহলে এইভাবে স্থান, কাল, পাত্র সব পাল্টে দাও, সব পাল্টে দাও। তো অভিযোগ তুলছেন। হ্যাঁ, এই মারাত্মক ব্যাপারটাই কিন্তু ঘটছে, এই মারাত্মক ব্যাপারটাই ঘটছে যে পুরো নির্বাচনের সব নির্বাচনটা তো হবে, এবং তারপরে যে কথাটা বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তার মানে একই সাথে লোকসভা, বিধানসভা সব নির্বাচনগুলো হয়ে যায়। সব নির্বাচন যখন একসাথে হবে তখন একটাই ন্যারেটিভ কাজ করবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আমাদের বলা হয়েছে এতে নাকি আমাদের যে বিপুল খরচা ভোটের, এটা সাশ্রয় হবে। সাশ্রয় তো কিছুই হবে না, খরচা তো নির্বাচনে যে বিপুল খরচা, সেই খরচাটার কারণটা কি? সেই খরচাটা তো সরকারই বাড়াচ্ছে। এই ধরুন ভোটের আগে এত এসআইআর, ভোটের আগে এই এত লোককে এই কাজে লাগিয়ে দেওয়া, এই যে বিরাট মাত্রায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা, এগুলো কোনোটাই তো বিনা পক্ষে নয়। সে আপনি একবারই করুন না 5বারই করুন সেই নির্বাচনটা, তাহলে নির্বাচনে যে খরচা বাড়ছে এবং যে মাত্রা, যে ভাবে কালো টাকা ব্যবহার করা হচ্ছে, টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, এটা তো সম্পূর্ণ টাকার খেলা। এই টাকার খেলাটাকে সে একবারের নির্বাচন হোক আর 5বারের নির্বাচন হোক, পঞ্চায়েতের নির্বাচন হোক আর লোকসভা নির্বাচন হোক, এটাকে আটকানো, এটা একটা অন্য প্রশ্ন। এটার জন্য অবশ্যই আমাদের লড়তে হবে যাতে নির্বাচনে এই টাকার খেলা, কিন্তু এই পুঁজির ব্যাপারটা এবং তার মধ্যে কালো টাকার খেলা, এটা বাদ দিয়েও যেটা আমি বলছি যে সাশ্রয় তো কিছুই হবে না। কারণ হচ্ছে উল্টে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন হলে পরে সেই সময় অন্তত সরকার অন্তত চক্ষু লজ্জায় তখন মানুষের দুটো কথা বলে। এই যেমন এখন যেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ হয়তো লক্ষ্মীর ভান্ডার পায়, এবার বিজেপি বলছে আমরাও তোমাদেরকে আরো একটা ভান্ডার দিয়ে দেবো, টাকাটা একটু বাড়িয়ে দেবো।
এই যে কথাগুলো হচ্ছে, ভোটটা আছে বলে তাই তো হচ্ছে। ভোটটা যদি না থাকতো তাহলে এই ভান্ডার নিয়ে কেউ কথা বলতো না। ভোটটা আছে বলেই তখন দুটো কথা হয়, 5টা মানুষের কথা হয়, একটা উন্নয়ন নিয়ে কথা হয়। যদি 5 বছরে একবার একটা ভোট হয়ে গেল, ব্যাস আর কিছু করতে হবে না। তো ভোটের সময় মানুষকে ধরে তার উন্নয়ন, তার ভাতা, এই যে 4টে কথা হয়, এই 4টে কথা আর হবে না। তার মানে হচ্ছে যে নির্বাচনটা যদি বাস 5 বছরে একটাই নির্বাচন হবে, এক নির্বাচনে সব হয়ে যাবে, পঞ্চায়েতও হয়ে যাবে, বিধানসভা হয়ে যাবে, লোকসভা হয়ে যাবে, ব্যাস একবার। তাহলে তো মানুষ মানুষ তো জানে যে ভোটটাই একমাত্র জায়গা যেখানে ওই ভোটের সময় নেতা কাছে আসে, তার অধিকার। সরকার আসে, ভোট চাইতে আসে। বাকি সময় তো কেউ মানুষের কাছে আসে না। তাহলে মানুষের কাছে আর সরকার আসবে না। এবার মানুষ ছুটে বেড়াবে, তার ভোটের রাইটও থাকলো না, তার ভোটার কার্ডও থাকবে না, আগামী দিনে তার রেশন কার্ডও থাকবে না। তো এটা হচ্ছে মারাত্মক ভাবে ভারতবর্ষের ব্যাপক মানুষকে অধিকার, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এবং অধিকার কেড়ে নেওয়া, তার একটা বড় চক্রান্ত। আর একটা আমি আমার মতে এখানে, যেমন ধরুন যে যদি আপনি মানে খরচা হিসাবের কথা বলেন, সেখানে দেখা যাচ্ছে যদি আপনি আবার এখানে এমএলএ বাড়ান, এমপি বাড়ান, তাদের পরিমাণে তখন বিশাল খরচা, বিরাট খরচা। তা সেই খরচা তো বেড়ে যাবে অনেক। বাড়বে বাড়বে, হঠাৎ করে বলছে 850। কে বলেছে? এতদিন ধরে 543 চলেছে। এই 543টাকে এতগুলো বাড়িয়ে দিতে হবে, তার তো কোনো মানে নেই। এটা তো একটা বিপুল পরিমাণ বিরাট, খরচা বেড়ে যাবে অবশ্যই, সারা অবশ্যই, মাসের জন্য, অবশ্যই, প্রতিদিনের জন্য। প্রতিদিনের জন্য এই খরচাটা কিভাবে? সবকিছুই বাড়বে, সবকিছু নতুন করে পার্লামেন্ট বিল্ডিং, খরচা কমানো, পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা হলো, তার তো কোনো দরকার ছিল না। ওই পার্লামেন্ট বিল্ডিংটা তো ভেঙে পড়ছিল না। পুরোনো যে পার্লামেন্ট বিল্ডিংটা ছিল, সেটা 600 সাংসদ সেখানে বসতে পারতো, সেটা যথেষ্ট ছিল। তাহলে এই সমস্ত ব্যাপারগুলোই তো খামখেয়ালি। নতুন একটা পার্লামেন্ট বিল্ডিং দরকার, কে বলেছে নতুন পার্লামেন্ট বিল্ডিং দরকার? তাহলে আজকে সমস্ত দিল্লিতে চলে যান, সমস্ত বিল্ডিং গুলোকে ভেঙে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তো ভেঙে দিয়ে নতুন করে বানাও। একই আইন, মহিলাদের জন্য সংরক্ষণের আইন পাস হয়ে গেল 2023 সেপ্টেম্বরে, সেটাকে ইমপ্লিমেন্ট না করে আবার সেই আইন পাস করার জন্য আরেকবার একটা সংসদের অধিবেশন ডাকা। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো যে খামখেয়ালিপনাটা চলছে, এই সবগুলোই কিন্তু খরচা বাড়াচ্ছে। খরচা বাড়ানো, খরচা কমানো, এগুলো সরকারের সমস্ত যুক্তি অপযুক্তি, মানুষকে ভুল বোঝানোর জন্য। কিন্তু খরচা মানুষের জন্য হোক, গণতন্ত্রে মানুষের জন্য খরচা হোক, আমরা তো চাইবো। গণতন্ত্র হিসেবটা খরচা দিয়ে হবে না। কেউ বলতেই পারে যে গণতন্ত্র যদি না থাকে, নির্বাচনই যদি না হয়, তাহলে লেখা চুকলো, তাহলে কোনো খরচাই হবে না। এভাবে তো হয় না। আমার মনে হয় গণতন্ত্র মানুষের অধিকার, তার জন্য একটা খরচা হবে। সেই খরচাটা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় খরচা। আচ্ছা, আমি পশ্চিমবঙ্গের এই এসআইআর, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি বলছেন সেন্ট্রালের দিকে সব অপরাধ যা বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অপরাধ কতটা দেখেন? না, আমি এসআইআর এর মুখ্যমন্ত্রী কোনো অপরাধ। ইলেকশন কমিশন বারবার বলেছেন আমাদের উপযুক্ত অফিসার দেয়নি, আমাদের ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না, আমরা যার ফলে এটাকে কোর্টে নিয়ে গেল। আমি জানি না, এগুলো এখানে উল্টোও আছে। এই যে মাত্রায় বিএলও পশ্চিমবাংলায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, বিভিন্ন ভাবে হার্ট অ্যাটাকে মারা গেছে, বিএলও দের পরে এই চাপটা পড়েছে। তো সেটাই বলছি। তাহলে এটাও কিন্তু পশ্চিমবাংলা, ফলে আপনি কোনটাকে নেবেন? ও বলছে আমি অপারেটর পাচ্ছি না, এখানে যারা গেছে তাদের হয়রানি। ফলে আমার মনে হয় এসআইআর পুরো ব্যাপারটা তো, এটার দায় কেন্দ্র সরকার বা ইলেকশন কমিশন, মানে এটা দিলেও হতো, রাজ্যের উপরে চাপাতে পারে না, কারণ এসআইআর ব্যাপারটাই তো তাদের। তো ফলে এখন কেন্দ্রের পুরো ক্ষমতাটা কেন্দ্রের হাতে। এই মুহূর্তে নির্বাচন কমিশন, সে পুরো রাজ্যের প্রশাসনটা নিজের হাতে নিয়ে নিয়েছে। এই মুহূর্তে যদি প্রশাসন নিয়েও কোনো রকম কোনো আপত্তি অভিযোগ থাকে, সেটা কার কাছে যাবে? সেটা রাজ্য সরকারের কাছে যাবে না, সেটা যাবে ওই কেন্দ্রীয় নির্বাচন আয়োগের কাছে যাবে, নির্বাচন কমিশনের কাছে যাবে। ফলে আমার মনে হয় সবকিছু রাজ্যের উপরে চাপিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, রাজ্যের যেটা আছে সেটা মানুষের কাছে হিসেব আছে, দুর্নীতির কথা আছে, সেটা অবশ্যই মানুষ সেটা নিয়ে আলোচনা করছে, তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ আছে। আরজি করের মতো ওরকম একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেটা অবশ্যই হয়েছে পশ্চিমবাংলায়, সেটাকে নিয়ে বিরাট বড় আন্দোলন হয়েছে। ফলে যেটা রাজ্য সরকারকে যেটার জন্য দায়ী করা যায়, রাজ্যের শাসন, যেটাকে আমরা বলেছি অপশাসন, সেই অপশাসনের জন্য দায়িত্ব অবশ্যই রাজ্য সরকারের। সে দায়িত্ব রাজ্য সরকারকে অবশ্যই নিতে হবে। কিন্তু যেগুলো কেন্দ্র সরকার, তার খামখেয়ালি ব্যাপার, নির্বাচন কমিশন তারা হঠাৎ করে এসআইআর চাপিয়ে দিল, সেগুলোকে সব রাজ্যের উপরে চাপিয়ে দেওয়া, আমার এগুলো হচ্ছে একটা চালাকি। এই চালাকিটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে। আমাদের পশ্চিমবঙ্গের এবারে বিশাল পরিমাণ সিআরপিএফ এসছে। যদি সুষ্ঠু নির্বাচন করতেই হয়, তো বিশাল পরিমাণ সিআরপিএফ এসছে, তাদের সমস্যা কোথায়? না, প্রথম কথা হচ্ছে সিআরপিএফ
বিভিন্ন রাজ্যেই তো নির্বাচন হচ্ছে, কোন রাজ্যে কোনোদিন তো আমরা এই মাত্রা দেখিনি। এবং এই যে সিআরপিএফ, শুধু সিআরপিএফ বলে নয়, সিআরপিএফ এর সাথে সাথে ধরুন আরো 5 রকমের বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সেস, তাদেরকে নিয়ে বিরাট একটা সম্মেলন করা, গাড়ি এসছে, তাদের এত গাড়ি, এবং তারা যাদের যে ভূমিকাটা চোখে পড়ছে, যেটা বলা হচ্ছে যেখানে যেখানে বুথে বেশি বেশি ভোটারের আমরা নাম কেটেছি সেই সমস্ত জায়গাগুলোতে আরো বেশি বেশি করে সিকিউরিটি ফোর্স মোতায়েন করা হবে। তাহলে প্রথমে নাম কাটো, সেই নাম কাটা নিয়ে আর কোনো প্রতিবাদ না হতে পারে, মানুষকে ভয় দেখাও। তাহলে ভয় দেখিয়ে তো ভীতি উৎপাদনের জন্য সেন্ট্রাল ফোর্স যদি আনা হয় ভয় দেখানোর জন্য, তাহলে সেটা তো ফ্রি ফেয়ার ইলেকশনের কথা হলো না। ফ্রি ফেয়ার ইলেকশনের মানেই হচ্ছে যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, ভীতি উৎপাদন কেউ করবে না। এখানে এই যে ভীতি ভয় ছড়ানোর যে কাজটা হচ্ছে, এবং বিভিন্ন যে রিপোর্ট গুলো এখন আসছে, পশ্চিমবাংলা আমরা দেখেছি, শীতলকুচি আমরা দেখেছি, আমাদের মনে আছে শীতলকুচি স্মৃতি। তো বাংলার বুকে এই যে বিরাট মাত্রায় কেন্দ্রীয় বাহিনী আসছে, সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা আমরা আরো দেখবো। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মানুষকে সাহায্য করা ব্যাপারটা কম, বরঞ্চ কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে মানুষ মারা যাচ্ছে এই খবরটা আসছে। কেন্দ্রীয় বাহিনী মানুষকে খানিকটা ভয় পাইয়ে দেওয়া, ভীত সন্ত্রস্ত পশ্চিমবঙ্গের জনগণকে করে দেওয়া, এই ব্যাপারটা বেশি। আরএসএস এর যা এজেন্ডা বলে আমরা মোটামুটি জানি, মমতা ব্যানার্জির এই দুর্গা মন্দির করা, জগন্নাথ মন্দির করা, এগুলো তো একরকম আরএসএস এর এজেন্ডা। আমি সেটাকে আরএসএস এর এজেন্ডা শুধু বলবো না, এটা হচ্ছে যে আরএসএস একটা এমন জিনিস চাপিয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে, ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করে দাও। শুধুমাত্র মন্দির করা বলে নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে যান, সেখানে ক্যান্সারের রিসার্চ হচ্ছে, সেখানে গৌমূত্র, গোবর, সেটা দিয়ে ক্যান্সার নিরাময় করা যায় কিনা তার জন্য রিসার্চ হচ্ছে, তার জন্য টাকা খরচা করা হচ্ছে। তাহলে এই সমস্ত জায়গায় আরএসএস দখল করে বসে আছে। তাহলে আরএসএস এর যে বিরাট চাপ, সেই বিরাট চাপে আরএসএস এর হিসেবে নিজেকে হিন্দু প্রমাণ করা, আরএসএস এর হিসেবে নিজেকে ভারতবর্ষের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করা, এই যে চাপ সৃষ্টি করা হয়েছে যে আরএসএস এর কাছ থেকে তোমাকে সার্টিফিকেট নিতে হবে, এই চাপে অনেকেই আরএসএস এর সামনে আত্মসমর্পণ করছেন। এটা খুব ভুল, এটা নিশ্চয়ই ভুল। পশ্চিমবাংলা তো এই যে মন্দিরের প্রতিযোগিতা শুরু হয়েছে, আজকে এই মন্দির কালকে সেই মন্দির, আমি মনে করি না এটা পশ্চিমবাংলার জন্য প্রয়োজন। মন্দির আগেও ছিল, মন্দির আগামী দিনও থাকবে, মানুষ মন্দির করবে, কোনো ব্যাপার নয়। মন্দিরের সাথে সরকারের কোনো সম্পর্ক, সরকারি সম্পত্তি একদমই এটা আমরা চাই না। এই রাম মন্দিরও যেটা হচ্ছে সেটাও আমরা চাই না। রাম মন্দিরটা সেখানে পুরো প্রধানমন্ত্রী চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। মন্দিরের কাজ যারা মন্দির করে, যারা মন্দির চালায় তারা করবে, ধর্মটা আলাদা, রাজনীতিটা আলাদা, সরকারটা আলাদা। সরকারের এগুলো কাজই নয়। এখন দেখা যাচ্ছে সরকারগুলো বেশি বেশি করে তারা পুজো আর্চা থেকে শুরু করে মন্দির উৎসব, এইগুলো হচ্ছে সরকারের কাজ হয়ে যাচ্ছে। আর সরকারের যেটা কাজ ছিল কি প্রত্যেকটা মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে বাচ্চাগুলোকে পড়াশোনা করাতে পারে, তার জন্য একটা হাসপাতাল গড়ে চিকিৎসা হয়, যেটা সরকারের এজেন্ডা ছিল, সেই সরকারের এজেন্ডাটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই উৎসব পার্বণ, পুজো, মন্দির, এই যে এজেন্ডা করে দেওয়া হচ্ছে। জওয়াহরলাল নেহরু একটা কথা বলতেন তখন, যে ভারতবর্ষে কারখানাগুলো এগুলো হচ্ছে আধুনিক মন্দির, আর এখন হয়ে যাচ্ছে মন্দিরগুলোই কারখানা, আর কোনো কারখানা নেই। ওই মন্দিরটা দিয়েই চলবে সবকিছু, মন্দিরকে ঘিরেই মানুষ যদি বেঁচে থাকতে পারলো তো পারলো, না পারলে না পারলো। জানেন পশ্চিমবঙ্গে একটা হুমায়ুনের বিরুদ্ধে স্টিং অপারেশন হয়েছিল, সেখানে উনি পরিষ্কার বলেছেন যে উনি বিজেপির হয়ে কাজ করছেন, এবং তার একটা বেশ কথাও আছে যে মুসলিম সমাজটা বোকা। আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে যে ব্যাপারটা অন্তত সামনে চলে এসছে। প্রথমে তো কেউ বলছিলেন ওটা নাকি এআই ভিডিও, পরে উনি নিজেই বললেন যে ওটা আসলে একটা সত্যিকারের ভিডিও, 51 মিনিটের না কত মিনিটের ভিডিও ছিল, তার একটা ছোট অংশ। ছোট অংশই যথেষ্ট, বড় অংশটা পুরোটা শুনলে পরে আমি জানি না আরো কি কি পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যেটুকু বেরিয়েছে এটা তো মারাত্মক। এবং এটা অন্তত মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে মানুষের যে ধার্মিক চিন্তা ভাবনা, আস্থা, আনুগত্য, এইগুলোকে নিয়ে কত মানুষ কত নোংরা খেলা খেলছে। ধর্ম, বিশ্বাস, এগুলো মানুষের একান্ত নিজস্ব, তার ব্যাপার। সেটাকে নিয়ে কেউ যদি মনে করে যে গ্রামের মানুষ সহজ সরল মুখ্য সূক্ষ্ম মানুষ, তাকে নিয়ে তার আস্থা নিয়ে, তার ইমোশন নিয়ে, তার চিন্তা ভাবনাকে নিয়ে একটা খেলা খেলবো, তাহলে সেটা খুব নোংরা ব্যাপার। এবং এই কাজটা বিজেপি থেকে উনি বলছেন উনি বরাত পেয়েছেন,
হাজার কোটি টাকার, তার মধ্যে কত টাকা নাকি অ্যাডভান্স দিয়ে দিয়েছে, বায়না করেছে তার আগে। তাহলে এই যে ব্যাপারটা চক্রান্ত, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষেরা জানতে পারলেন। এবং আমি তো বিশ্বাস করি, সে হিন্দু জনগণই হোক আর মুসলিম জনগণই হোক, এই যে মানুষের ধার্মিক যে আস্থা, ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসটাকে নিয়ে যারা নোংরা রাজনীতির খেলা খেলে, এই নোংরা রাজনীতিকে মানুষ অবশ্যই প্রত্যাখ্যান করবে। আমার মনে হয় এই ভিডিওটা অনেকের চোখ খুলে দিয়েছে, তারা বুঝতে পারছেন। এবং এই নোংরা রাজনীতিটা ব্যর্থ হোক, এই নোংরা রাজনীতিটাকে মানুষ প্রত্যাখ্যান করুক, আমরা সেটাই চাইব। একটা তুল্যমূল্য প্রশ্ন আছে, সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার পর আপনার নাম বারবার উঠে এসছে বামপন্থীদের, কংগ্রেসের থেকে। সেখান থেকে আপনার কি মনে হয়, আপনার কি কোথাও? না, আমার মনে হয় কোনো তুলনার ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা যেটা লোকে যেটা চায় সেটা হচ্ছে ভারতবর্ষের বিরোধীরা একটা ঐক্যবদ্ধ হোক, এবং বিরোধীরা যদি সত্যি সত্যি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে যে বিজেপিকে খানিকটা রুখে দেওয়া যায়, তা তো হাতে নাতে আমরা প্রমাণ পেলাম এই যে সংসদের বিশেষ অধিবেশনে, যেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে পরে ওরা এটাই ভেবেছিল বিজেপি, যে বেশ কিছু বিরোধী সংসদ সদস্যকে সংসদ থেকে তাদেরকে বরখাস্ত করে দেওয়া, সাসপেন্ড করে দেওয়া, তাদেরকে সংসদের এমন সময় সংসদের অধিবেশনটা হোক, সবাই নিজের নিজের রাজ্যে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, সেই সমস্ত রাজ্যের সাংসদরা বোধহয় সংসদে আসবেন না, আর এই ফাঁকে তাহলে বিলটাকে পাস করিয়ে দাও। এই যে এত বড় একটা চক্রান্ত চলছিল, সেই চক্রান্তটাকে বিরোধীরা খুব সময়ের মতো ঐক্যবদ্ধভাবে, সজাগভাবে সেটাকে আটকে দিয়েছে। আমার মনে হয় বিরোধী ওই ঐক্যটা মানুষ চায়, এবং সেই জন্যই আমাদের কাছে, কমিউনিস্টদের কাছে লোকের আকাঙ্ক্ষা এটাই থাকে যে এখানে নিঃস্বার্থ, আমরা তো কোনো স্বার্থের রাজনীতি করি না, ভারতবর্ষের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সংবিধানটার জন্য যে বিরোধী শিবিরটা হয়, সেই শিবিরের যাতে এজেন্ডা অনুযায়ী সেটা চলে, সেখানে কোনো স্বার্থের রাজনীতি নয়, সেখানে টাকা পয়সার কথা নয়, সেখানে আদানি আম্বানি কোনো কর্পোরেট ইন্টারেস্টের কথা নয়, সেখানে কোনো হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার প্রশ্ন নয়, সেখানে মানুষের প্রশ্ন নিয়ে যাতে রাজনীতি হতে পারে, আমরা কমিউনিস্ট হিসেবে কমিউনিস্ট পার্টির মাধ্যমেও সেটা করব, এবং বিভিন্ন বিরোধী শিবিরও যেখানে যেটুকু আমরা সুযোগ পাবো সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, সেখানেও চাইবো যাতে মানুষের কথা, দেশের কথা, এই কথাগুলো নিয়ে আমরা এগোতে পারি। আমি এইটা আসতামই যে আপনার লাস্ট, মানে আপনারা লড়াই করছেন নির্বাচনে, আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি আছে, আপনাকে যদি বলি 3টে বা 5টা, আপনাদের খুব, যদিও জানে যে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সেই সদস্য সংখ্যা এতে আসবে না বিধানসভায়, তবুও আপনাদের এজেন্ডা যে এই 3টে বা 5টা জিনিস পশ্চিমবঙ্গের জন্য খুব জরুরি। আমরা তো বলেছি, যখন গ্রাম থেকে শুরু করেন, পশ্চিমবাংলার মানুষের, গ্রামের গরিব মানুষের 100 দিনের কাজের আইন, সেই আইনটি নষ্ট করে দেওয়া হবে। আমরা বলেছি যে অন্তত 200 দিন যাতে মানুষ গ্যারান্টির সাথে কাজ পায়, এবং তার একটা বেঁচে থাকার মতো মজুরি পায়, এটা আমাদের কাছে 1 নম্বরের একটা এজেন্ডা। পশ্চিমবাংলার কৃষকেরা যাতে ফসলের দাম পায়, এটা আমাদের কাছে 1 নম্বরের এজেন্ডা। আমাদের এজেন্ডা হচ্ছে বাংলার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, এবং সব থেকে বড় কথা, ওই যে আরজি করের ঘটনার পরে গোটা রাজ্য জুড়ে যে আওয়াজটা উঠলো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা মনে করি এটা আমাদের এজেন্ডা। জাস্টিস বলতে শুধুমাত্র একটা ঘটনায় কে দোষী ছিল তার শাস্তি দেওয়া এটুকু নয়, যাতে আর কোনো বাংলার কোনো মহিলা তাকে অভয়ার মতো অভিজ্ঞতা যেন তার না হয়, কোনো কাজের ক্ষেত্রে কোনো মহিলাকে যেন নির্যাতিত না হতে হয়, বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে দুর্নীতি মুক্ত হয়, যাতে কোনো দুর্নীতির জন্য মাসুল দিচ্ছে বাংলার ছাত্ররা, শিক্ষক, যুবক, তাদের চাকরি চলে গেল, দুর্নীতি করছে মন্ত্রী, দুর্নীতি করছে বড় অফিসার, সেই নেতা মন্ত্রী হয়তো 2-1জন গ্রেপ্তার হলো, কিন্তু নেতা মন্ত্রীদের দুর্নীতির দায়ে চাকরি চলে যাচ্ছে বাংলার যুবকদের, বাংলার যুবতীদের। এই যে বাংলার যুবকদের চাকরি নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে এই যে ছিনিমিনি খেলা, এটা বন্ধ হোক। এগুলো হচ্ছে আমাদের বেসিক এজেন্ডা। এই এজেন্ডা নিয়ে আমরা নির্বাচনেও আছি, আর নির্বাচনের পরিণাম যাই হোক না কেন, সিট পাওয়া, বেশি পাওয়া, কম পাওয়া, তাতে কিছু যায় আসে না, আমরা সর্বশক্তি দিয়ে আন্দোলনগুলোতে আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনও থাকবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।